রহস্য গল্প চ্যানেলে শুনছেন সমরেশ বসুর লেখা গল্প গুগলের রায় রাজা উদ্ধার। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। দুজনেই প্রায় ছুটতে ছুটতে নদীর ধারে বারোয়ারিতলার মাঠে চলে এলো। রঞ্জু গোগলের হাত ধরে নদীর ধারে জলের কাছে নেমে গেল। জলে বেশ স্রোত। গোগল জানে এরকম চোট লাগলে বরফ লাগাতে পারলেই ভালো হয়। নদীর জলও ঠান্ডা। হাত ডুবিয়ে বুড়ো আঙুলটা খানিকটা কষল। তারপরে দুজনেই চলে এলো বারোয়ারিতলার মণ্ডপে। সেখানেও তখন শিল্পীরা প্রতিমার গায়ে রং লাগাচ্ছে। বারোয়ারির প্রতিমা বেশ বড়, কিন্তু কেমন দেখতে বেঢপ আর ভেঙা মতো লাগছে। মুখের শ্রীও তেমন সুন্দর নয়। গোগল জিজ্ঞেস করল, কাল পঞ্চমী, এর মধ্যে এরা কাজ শেষ করবে কি করে? রঞ্জু বলল, আজ আর কাল সারা রাত কাজ হবে। ষষ্ঠীর দিন সকালবেলা দেখবে সব কাজ আর রং হয়ে গেছে। পঞ্চমীর রাতে ঘাম তেল লাগাবে। ঘাম তেল কি? গোগল অবাক হয়ে জিজ্ঞেস করলো। রঞ্জু হেসে বলল, ঘাম তেল এক ধরনের আঠা, অনেকটা গোঁদের মতো, তবে আরও পাতলা। সেটা লাগালে প্রতিমার মুখ, অসুর, সিংহ সব চকচক করে। সকলের শেষে চক্ষুদান হয়। গোগল যত শোনে ততই অবাক হয়ে জিজ্ঞেস করলো, চক্ষুদানটা কি? রঞ্জু বলল, চক্ষুদান হলো চোখের মণি আঁকা। ওটা খুব কঠিন কাজ। একটু এদিক ওদিক হয়ে গেলে প্রতিমার গজ চোখ বা ট্যারা হয়ে যেতে পারে, আর মণি আঁকা হয়ে গেলেই প্রতিমাকে তখন জীবন্ত মনে হয়। গোগল অবাক হয়ে রঞ্জুর কথা শুনল। কত বিষয়ও জানে না। ওর কলকাতার বন্ধুরাও এসব জানে না। ও বলল, তোমরা কত কিছু জানো, আমি এসব কিছুই জানতাম না। কিন্তু তুমি তো অনেক বড় বড় ডাকাত ধরেছ শুনেছি, রঞ্জু বলল। প্রতিমার বিষয় জানা এমন কিছু কঠিন নয়, কিন্তু তুমি কি করে ডাকাত ধরো? গোগল হেসে বলল, আমি কখনো ডাকাত ধরিনি। আমার চোখের সামনে এক একটা ঘটনা ঘটে যেগুলো খুব অদ্ভুত। কি ঘটছে আর কেনই বা ঘটছে সেটা জানবার জন্য খুব ইচ্ছা হয়, আর তাতেই আমি জড়িয়ে পড়ি। আমি তো আর সত্যি গোয়েন্দা নই যে ডাকাতের পিছু ধাওয়া করব। যেমন ধরো, একবার দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে ফেরার সময় ফার্স্ট ক্লাসের করিডোরে আমার চোখের সামনে একজন আরেকজনকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেললাম। তারপরে লোকটা ভাবলো আমি যখন থেকে ফেলেছি তখন আমাকেও মেরে ফেলা দরকার, নাহলে আমি সবাইকে বলে দেবো। তাই তারা আমাকে চুরি করলো। গোয়েন্দা অশোক ঠাকুরের নাম শুনেছ? রঞ্জু অবাক হয়ে শুনছিল। বললো, না তো। সেবার অশোক ঠাকুরই আমায় বাঁচিয়েছিলেন। উনি খুব নাম করা গোয়েন্দা। দুজনে কথা বলতে বলতে বারোয়ারিতলা ছেড়ে জলঙ্গির তীর ধরে চলছিল। খানিকটা যাওয়ার পরে বাঁ দিকে মোড় নিয়ে চোখে পড়ল বিরাট একটা পুরনো দোতলা বাড়ি। বাড়ির গায়ে অনেকগুলো শিব মন্দির। বাড়িটা রঞ্জুদের বাড়ির থেকেও বড়। চারদিক ঘিরে পুরনো পাঁচিল আর বিরাট সিংহ দরজা। সিংহ দরজার একটা পাল্লা বন্ধ, আর একটা খোলা পাল্লা দিয়ে ভেতরটা দেখা যাচ্ছে। মস্ত বড় চত্বরের ওপারে বড় থামলা লম্বা বারান্দা। বাড়ির ভেতরে যাওয়ার দরজাটা খোলা, যেন সুড়ঙ্গের মতো দেখাচ্ছে। গোগল জিজ্ঞেস করলো, এটা কি খালি বাড়ি? রঞ্জু বলল, না, ভেতরে লোক আছে। এটা খুব বড় লোকের বাড়ি। এটাকে রাজবাড়ি বলা হয়। গত বছর এ বাড়িতে দুর্গাপুজো হয়েছে, কিন্তু বাড়ির যিনি কর্তা তার মাথা খারাপ হয়ে গেছে। তার নাম রামরতন রায়। ওকে সবাই এখনও রায় রাজা বলে। উনি খুব ধার্মিক, গরিবদের অনেক দান ধ্যান করতেন। বুড়ো মানুষ, খুব ভালো লোক ছিলেন। আমাদের ডেকেও খুব আদর করতেন। কি করে যে পাগল হয়ে গেলেন কে জানে। ওকে এখন ওপরে চিলেকোঠায় আটকে রাখা হয়েছে, আর সেজন্য এবছর থেকে পুজোও বন্ধ হয়ে গেছে। গোগল অবাক হয়ে জিজ্ঞেস করলো, পাগল হয়ে যাওয়ার পর ওকে দেখোনি? রঞ্জু বলল, সামনে থেকে দেখিনি। বাড়ির পেছন দিকে পুকুর ধারের উঁচু ঢিবিতে দাঁড়িয়ে ওনাকে চিলেকোঠার জানলায় দেখতে পেয়েছি। উনিও আমাদের দেখতে পান আর হাতছানি দিয়ে ডাকেন। আমরা দেখলেই পালিয়ে যাই। গোগল বলল, কেন পালিয়ে যাও কেন? উনি হয়তো তোমাদের কিছু বলতে চান। রঞ্জু এসে বলল, পাগল আবার কি বলবে? দেখলে ভয় হয় না? আর ডাকলেই বা ওর কাছে যাবো কেমন করে? তাহলে তো পাঁচিল ডিঙিয়ে চিলেকোঠার নিচে গিয়ে দাঁড়াতে হয়। কিন্তু তা তো হয় না, আর বাড়ির ভেতর ঢুকে ওর কাছে যাওয়া যায় না। ওকে সব সময় পাড়া দিয়ে রাখা হয় যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন। বেরোলে কি হবে? বা কোথাও হারিয়ে যেতে পারেন। পাগলকে কিছু বিশ্বাস আছে, হয়তো মারধর করেন। গোগল জিজ্ঞেস করলো, ওর কে কে আছে? এক ছেলে আছে আমাদের ঠাকুর কাকার বয়সী, তার নাম রামগোপাল রায়। তার বউ আছে, ছেলে মেয়ে আছে। এক ছেলে আমাদের সঙ্গে পড়ে, তার নাম রামকুমার। আমরা কুমার বলে ডাকি। কুমারও কি বলে ঠাকুরদা পাগল? হ্যাঁ, বলে ঠাকুরদা এক এক সময় নাকি খুব চিৎকার করেন, দরজায় জোরে জোরে ধাক্কা মারেন। কুমারদের কাছে যেতে দেওয়া হয় না। গুগলের খুব কৌতূহল হলো। বলল,
চলো তো পেছনের পুকুরের ঢিবির ওপরে যাই, দেখি ওনাকে দেখা যায় কি না। রঞ্জু রায়বাড়ির বিহার চৌহদ্দির পাঁচিলের ধার দিয়ে ঘুরে পেছনের পুকুর ধারে ডিবির ওপর উঠল। গুগলকে আঙুল দিয়ে চিলেকোঠার খোলা জায়গাটা জানলাটা দেখালো। গুগল দেখলো জানলায় কেউ দাঁড়িয়ে নেই। জানলার দুপাশেই গাছ, ফাঁক দিয়ে পুরো জানলা দেখা যায়। গুগল বলল, ওকে তো দেখা যাচ্ছে না। সবসময় দেখা যায় না, এক এক সময় দেখা যায়, রঞ্জু বলল। তো আবার কী ভেবে আবার বলল, আচ্ছা দাঁড়াও, একটা কাজ করি, তাহলে হয়তো উনি জানলায় আসতে পারেন। বলি খুব জোরে চিৎকার করে নন্টু নন্টুর নাম ধরে ডাকতে ডাকত। এরকম কয়েকবার ডাকবার পর দেখা গেল জানলায় একটা মূর্তি ভেসে উঠল। দূর থেকে বোঝা গেল তার মুখে সাদা গোঁফ আর দাড়ি, মাথার সাদা চুলগুলোও বড় বড়, মুখ চোখ পরিষ্কার দেখা যায় না। উনি রঞ্জু আর গুগলকে দেখে জানলার বাইরে হাত বের করে হাতছানি দিয়ে ডাকলেন আর ঘাটটাও ঝাঁকালেন। আর রঞ্জু বলল, দেখেছ? গুগল এত অবাক হয়ে গেল ওর যেন ওর গলায় কথা ফুটতেই চায় না। কোনো ক্রমে বলল, দেখেছি, এবার চলো চালিয়ে যাই। পালাবো কেন? তোমার ভয় করছে না? ভয় করবে কেন? উনি তো কত দূরে, ওপরে ছিলে কোঠায়, ওখান থেকে তো আমাদের ধরতে আসতে পারবেন না। তবু আমার কেমন ভয় করে। আমার কিন্তু মনে হচ্ছে উনি কিছু বলতে চান। ওখানে চিলেকোঠার নিচে যাওয়া যায় না? রঞ্জু খপ করে গুগলের হাত চেপে ধরে বলল, তোমার মাথা খারাপ হয়েছে? কুমারের বাবা ভীষণ রাগী রোগ, টের পেলে আর আস্ত রাখবে না। চলো তাড়াতাড়ি বাড়ি যাই। বলে এরকম জোর করেই গুগলকে টেনে নিয়ে চলল। গুগল ঢিবি থেকে নামবার আগে একবার চিলেকোঠার জানলার দিকে দেখল রায়রাজা তখনও জানলা দাঁড়িয়ে হাত ছাড়িয়ে দিচ্ছিলেন। ইতিমধ্যে দুদিন কেটে গেল। পূজা আর ঢাকের বাজনায় গোপাল কাকাদের বাড়ি জমজমাট। ওদের আরও আত্মীয় স্বজন এসছে, বাড়ি ভর্তি লোক। গুগল সকলের সঙ্গে মিলেমিশে আনন্দ করে বেড়াচ্ছে। মাঝে মাঝে দল বেঁধে গ্রাম ঘুরতেও যায়। কখনো রঞ্জুর সঙ্গে দুজন দুটো সাইকেল চেপে বেড়ায়। কিন্তু গুগলের চোখের সামনে সেই চিলেকোঠার জানলা, সেই সাদা গোঁফদাড়িওয়ালা মুখটি থেকে থেকেই ভসে ওঠে। হাতছানি দেখতে পায় আর ভাবে, পাগল কি ওরকম হাতছানি দিতে পারে? ওর মনে হয় উনি বোধহয় পাগল নয়, কিছু বলতে চান, অথচ এসব কথা রঞ্জু বা কারোকে বলে কোনো লাভ নেই। নবমী পুজোর দিন পর্যন্ত গুগল পুজো নিয়ে মেতে রইল। দশমীর দিন সকালবেলা ও সকলের চোখকে ফাঁকি দিয়ে রঞ্জুর গুলতিটা নিয়ে বেরিয়ে পড়ল। রঞ্জু কিছু মাটির গুলি তৈরি করেছিল, সেগুলো শুকিয়ে বেশ শক্ত হয়েছে। সেই গুলিও কিছু পকেটে পুরে নিল। তারপর পথ চিনে চিনে ঠিক সেই রায়বাড়ির পেছনে পুকুর ধারে ডিবির ওপর গিয়ে দাঁড়ালো। দেখলো জানলায় কেউ নেই। গুগল ইতিমধ্যে গুলতি চালাতে শিখে গিয়েছিল। ও জানলা লক্ষ্য করে একটা গুলতি দিয়ে একটা গুলি ছুঁড়ল, কিন্তু গুলিটা জানলা অবধি পৌঁছলো না। ও আরেকবার যতটা সম্ভব এবার জোরে টেনে আরেকটা গুলি ছুঁড়ল। সেটা জানলার কাছে গাছে গিয়ে লাগলো, কোনো কাজই হলো না। বুঝতে পারলো গুলতির গুলি ছেড়েও জানলায় মারতে পারবে না। রঞ্জুর চিৎকারের কথা মনে পড়ল, কিন্তু চিৎকার করতে ভয় হলো, পাছে কেউ শুনে এদিকে এসে পড়ে। গুগল কী করবে 7-5 ভাবছে। এই সময় হঠাৎ দেখা গেল জানলায় সেই সাদা গোঁফদাড়ি ভর্তি মুখ। মিনিট খানেক দাঁড়িয়ে রইলেন, তারপর হাতছানি দিয়ে ডাকলেন। গুগল ঢিবির সামনের দিকে এগিয়ে এলো। রামরতন রায়, যাকে রায়রাজা বলা হয়, তিনি জানলা দিয়ে হাত বাড়িয়ে আঙুলের ইশারায় পাঁচিলের একদিকে বারে বারে দেখাতে লাগলেন। গুগল সেদিকে তাকিয়ে দেখল উনি একটা গাছের দিকে দেখাচ্ছেন। গাছটা পাঁচিলের গায়ে, তার একটা মোটা ডাল পাঁচিলের ওপারে বাড়ির মধ্যে গিয়ে পড়েছে। গুগল রায়রাজার ইশারাটা বুঝল। উনি ওকে সেই গাছ বেয়ে পাঁচিল ডিঙিয়ে ভেতরে ঢুকতে বলছেন। গুগল হাত তুলে ইশারা করলো, ও যাচ্ছে। তারপর গুলতিটা প্যান্টের কোমরে গুঁজে ডিবি থেকে নেমে এলো। তখন আর জানলাটা দেখতে পাচ্ছে না, কিন্তু গাছটা ঠিক চিনতে পারল। ওর পায়ে ছিল স্যান্ডেল জোড়া খুলে গাছের ওপর উঠল। পাঁচিলটা খুব উঁচু নয়। পাঁচিলের ওপরে উঠতেই চিলেকোঠার জানলাটা আবার চোখে পড়ল। রায়রাজা সেখানে দাঁড়িয়ে হাতের ইশারায় গাছের ডাল বেয়ে নেমে আসতে বললেন। গুগল এবার রায়রাজার মুখটা অনেক পরিষ্কার দেখতে পাচ্ছে। ওকে মোটেই পাগল মনে হচ্ছে না, বরং বেশ স্বাভাবিক আর খুব সাবধানী। গুগল বাড়িটার দিকে দেখল। পেছন দিকে দরজা জানলা অধিকাংশই বন্ধ। গোটা দুয়েক জানলা খোলা রয়েছে, লোকজন কাউকেই দেখা যাচ্ছে না। গুগল ভেতরে নিচের দিকে হেলেবার ডাল ধরে নেমে এলো। মুখ তুলে রায়রাজার দিকে দেখল। তিনি ইশারায় জানলার নিচে আসতে বললেন। গুগল ঘাসের উপর দিয়ে নিঃশব্দে জানলার নিচে দাঁড়ালো। কয়েক সেকেন্ড পরে একটা মুখ বন্ধ খাম ওর পায়ের কাছে পড়ল। ও খামটা তুলে নিয়ে অবাক হয়ে দেখল গোপাল কাকার বরদাসী দুলাল ভট্টাচার্য নাম লেখা আছে। ও ওপর দিকে তাকালো।
দেখলো রায়রাজাকে তাড়াতাড়ি চিঠিটা পকেটে রাখতে ইশারা করছেন আর তাড়াতাড়ি চলে যেতে বলছেন। গোগলের বুক পকেটে খামটা ধরলো না, প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল। তাড়াতাড়ি উঠে এগিয়ে গেল পাঁচিলে সেই হেরে পড়া গাছের ডাল দিকে। সেটা ধরে উঠতে না উঠতে পেছনে পুরুষের গলা শোনা গেল। কে রে তুই, কে? গোগলের বুকের ভেতর ধরাস করে উঠল। ও পেছন দিকে না তাকিয়ে কোনো রকমের পাঁচিলের উপর উঠলো। তখন বাড়ির ভেতর চাঁচিবাচি শুরু হয়ে গেছে। কে একটা ছেলে পেছনে বাড়ির পেছন দিয়ে ঢুকেছিল, শিগগির ওকে পাকড়াও কর, যেমন করে ধরা চাই। গোগল পেছন ফিরে দেখলো একজন লাঠিধারী ওর দিকেই ছুটে আসছে। ও বাইরের ডাল ধরে ঝুলে পড়লো, কিন্তু বেয়ে নামবার সময় পড়লো না। প্রায় 7 ফুটের উপর থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিল। কোন দিকে দৌড়াচ্ছে, কোথায় যাচ্ছে কিছু জানে না, কেবল প্রাণপণে ছুটছে। পায়ের স্যান্ডেল যারা পড়েই রইল। কেবল শুনতে বললো, কোথায় গেল, কোন দিকে? তোরা সব বসে বসে গিলিস আর ঘুমাস, এদিকে আমার সর্বনাশ হয়ে গেল। গোগল হঠাৎ দেখলো নদীর ধারে এসে পড়েছে, কিন্তু দাঁড়ানোর উপর নেই। সামনে যে রাস্তা পেলো সেই রাস্তা ধরেই ছুটতে লাগলো। ছুটতে ছুটতে একসময় রেল লাইনের ধারে লেভেল ক্রসিংয়ের সামনে এসে পড়লো। দেখলো স্টেশনের কাছে এসে পড়েছে, তার মানে একেবারে উল্টো দিকে এসে পড়েছে। দরদর করে ঘামছে আর বুকের মধ্যে ধকধক করছে। তো কেবল একটাই সান্ত্বনা, এদিকে ওকে কেউ তাড়া করে আসেনি। তবুও বেল ক্রসিং পরিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো। পকেটে হাত দিয়ে দেখলো খামটা ঠিকই আছে। গোগলের আশেপাশে 2-4 জন লোক, ও কেউ ওকে তেমন লক্ষ্য করে দেখলো না। আর ও তখন অবাক হয়ে ভাবছে, গোগল রায়রাজা খামটার উপর দুলাল ভট্টাচার্য নাম লিখেছেন, সেজন্যই কি উনি রঞ্জুকে দেখলেই ডাকতেন? গোগল খামটা বের করলো, দেখলো শুধু দুলাল ভট্টাচার্য লেখা নেই, আর লেখা আছে BA LLB কালনাকোটের উকিল। তার মানে রঞ্জুর বাবাকেই খামটা পাঠানো হয়েছে। গোগল সামনেই পায়ের শব্দে চমকে উঠল। তাড়াতাড়ি খামটা প্যান্টের পকেটে পুড়ে ফেললো। দেখলো একটি সাধারণ চাষি মানুষ মাথায় বোঝা নিয়ে পাশ দিয়ে চলে গেল। কিন্তু গোগল এখন ফিরবে কেমন করে? এতক্ষণে গোপাল কাকার বাড়িতেও নিশ্চয়ই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। ও প্ল্যাটফর্ম দিয়ে রাস্তার দিকে দেখলো 2-4 জন লোক যাতায়াত করছে। লাঠি হাতে কারো ছুটে আসতে দেখা যাচ্ছে না। তবুও গোগল আধ ঘন্টার মতো স্টেশনে কাটিয়ে দিল। একসময় রেলের ঘন্টা বেজে উঠতেও আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে নেমে এলো। লেভেল ক্রসিংয়ের কাছে আসতেই দেখলো একটা রিক্সা দাঁড়িয়ে আছে। চালকটির মুখ চেনা। প্রথম দিনে রিক্সাতে চেপেই গোগল গোপাল কাকাদের বাড়ি গিয়েছিল। রিক্সা চালকও গোগলের দিকে অবাক হয়ে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি সেদিন গোপালবাবুর সঙ্গে কলকাতা থেকে এসেছিলে না? গোগল বলল, হ্যাঁ, আমি ভুল করে স্টেশনে এসে পড়েছি, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবেন? রিক্সা চালক চিন্তিত হয়ে বলল, কিন্তু এই ট্রেনে যে আমার প্যাসেঞ্জার আসছে, আগে থেকে কথা হয়ে রয়েছে। গোগল করুণ মুখ করে বলল, বাড়িতে সবাই ভাবছে আমি তো চীনে যেতে পারবো না। রিক্সা চালক একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা চলো, ট্রেনটা আসার আগে তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারি কিনা দেখে। গোগল লাফিয়ে রিক্সায় উঠে পড়ল। রিক্সা চালক জোর কদমে রিক্সা চালালো। গোগল কেবল সামনের দিকে দেখছে। রায়রাজার বাড়ির লোকেরও কেউ রাস্তা আগলে আছে কিনা কে জানে। বিশেষ করে একজনকে স্পষ্ট দেখতে পেয়েছে, সেও নিশ্চয়ই ওকে চিনতে পারবে। রিক্সা এত জোরে ছুটছিল, গোগলকে দুদিকে শক্ত করে ধরতে হলো। খারাপ রাস্তার ঝাঁকুনিতে পড়ে যাওয়া বিচিত্র নয়। রিক্সা যখন বাঁ দিকে ছুটলো, তখন দেখলো 2 জন লাঠি হাতে লোক সোজা রাস্তা ধরে এদিকে ছুটে আসছে। গোগলের নিঃশ্বাস বন্ধ এলো। শুনতে পেলো একজন বলছে, এই ছেলেটা নাকি? আর একজন জবাব দিল, তাই তো মনে হচ্ছে। গোগলের বুকের ভেতর ধরাস করে উঠল। শুনতে পেলো, এই রিক্সা দাঁড়া তো। গোগল বলল, একদম দাঁড়াবেন না, চড়ে ছুটুন। রিক্সা চালক ওর কথাই রাখলো। লোক দুটো তখন পেছনে পেছনে ছুটে আসছে আর চিৎকার করছে, এই রিক্সা দাঁড়া বলছি। রিক্সা যখন গোপাল কাকাদের বাড়ির চত্বরের সামনে, লোক দুটো তখন রিক্সার পেছনটা টেনে ধরলো। গোগল এক লাফ দিয়ে নেমে একেবারে বাড়ির ভেতরে ছুটে গেল। আর অনেকে হয়ে করে উঠলো, এই যে গোগল এসছে, গোগল এসছে। গোগল ছুটতে ছুটতে একেবারে দোতলায়। গোপাল কাকা, বাবা আরও কয়েকজন ছুটে পড়ে গেলেন। গোগল ঘরের ভেতর ঢুকে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। গোপাল কাকা জিজ্ঞেস করলেন, কি হয়েছে গোগল, তুমি কোথায় গেছিলে? তোমার মুখ যে এত লাল কেন, ঘেমে জল হয়ে গেছে যে? রঞ্জু বলে উঠল, গোগল নিশ্চয়ই পাগল রায়রাজার কাছে গেছিল। গোগল তখনও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ, উনি চিলেকোঠার জানলা দিয়ে বড় জ্যাঠামশাইকে একটা চিঠি দিয়েছেন, আমি সেটা নিয়ে এসেছি। গোপাল কাকা বললেন, আশ্চর্য, যেখানেই তুমি সেখানেই একটা ঘটনা। মা বললেন, এটাই তো আমার অশান্তি। এমন সময় বড় জ্যাঠামশাই হলেন। গোগল প্যান্টের পকেট থেকে খামটা বের করে তার হাতে দিল। তিনি অবাক হয়ে খামটা নিলেন। ঘরের মধ্যে তখন মা, বাবা, গোপাল কাকা, 2 জ্যাঠাইমা, কাকিমা অনেকে দাঁড়িয়ে আছেন। এই বড় জ্যাঠামশাই খামের উপর চোখ বুলিয়ে বন্ধ মুখ ছিনলেন। একটি কাগজ বের করে ভাঁজ খুলে সবাইকে শুনিয়ে পড়লেন, শ্রীমান দুলাল ভট্টাচার্য, স্নেহভাজনেষু। বাবা দুলাল, আমি বিশেষ সুযোগের সন্ধানে আছি, কি প্রকারে এই চিঠিটি তোমাকে পাঠাইব।
ঈশ্বর সুযোগ দিলে তবেই পাঠাইতে পারিব। তবু লিখা রাখিলাম, আমি পাগল এই রকম প্রচার করা হইয়াছে। ইহা আমার পুত্র রামগোপালের একটি ষড়যন্ত্র মাত্র। তার অতিহীন ও দুষ্ট প্রকৃতির কথা তোমরা গ্রামবাসীগণ কিঞ্চিত অবগত আছো। সম্পত্তির বিষয় লইয়া তাহার সঙ্গে আমার ঘোরতর মতভেদের কারণে সে আমাকে পাগল বলিয়া সকলের নিকট প্রচার করিয়া একরকম কারাবাসে বন্দী করিয়াছে। সব সময় আমাকে দিয়া যাবতীয় সম্পত্তি তাহার নামে লিখাইয়া লইবার জন্যে নানা প্রকার পীড়ন করিতেছে ও ভয় দেখাইতেছে। এমতাবস্থায় আমি তোমার মারফত কালনার মহকুমা শাসকের নিকট একটি আবেদনপত্র পাঠাইতেছি। তুমি পত্র পাইবা মাত্র মহকুমা শাসকের হাতে আমার আবেদনপত্রটি পৌঁছবার ব্যবস্থা করিবে, নচেত আমার সমূহ বিপদ। আশা করি আমার কথা রাখিবে। ইতি আশীর্বাদান্তে রামরতন কাকা। সকলের মুখ দিয়ে বিস্ময়সূচক শব্দ বেরোল। বড় জ্যাঠামশাই আর একটি কাগজ বার করলেন, সেটিরও ভাঁজ করে পড়লেন। মাননীয় মহকুমা শাসক মহাশয় সমীপেষু, কালনা বর্ধমান। মহাশয়, আমি গ্রামনিবাসী শ্রী রামরতন রায় আপনার শরণাপন্ন হয়ে জানাইতেছি যে আমার একমাত্র পুত্র সম্পত্তির পূর্ণ অধিকার দাবি করিয়া আমার দ্বারা উইল লিখাইতে লইতে চেষ্টা করিতেছে। সে আমাকে পাগল প্রচার করিয়া গৃহে বন্দী করিয়া রাখিয়াছে। সে অত্যন্ত হীনচেতা ও দুষ্ট প্রকৃতির মানুষ। নিজের সন্তান সম্বন্ধে বাধ্য হইয়া এইসব সত্য কথা আমাকে লিখিতে হইতেছে। সে আমাকে নানা রকম পীড়ন করিতেছে এবং মৃত্যুভয় দেখাইতেছে। আপনি অবলম্বে আমাকে মুক্ত না করিলে হয়তো আমাকে এই জগৎ হইতে বিদায় লইতে হইবে। অতএব আমার বিশেষ আবেদন, আমাকে রক্ষার ব্যবস্থা করুন এবং আমার সম্পত্তি বিষয়ে আপনার সমক্ষেই আমি আমার দানপত্র লিখিতে ইচ্ছা করি। জানিবেন আমি অতি বিপদগ্রস্ত, বিলম্ব করিবেন না। ইতি নমস্কারান্তে ভবদীয় শ্রী রামরতন রায়। বড় জ্যাঠামশাইয়ের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি গোগলকে কাছে টেনে নিয়ে বললেন, তুমি সাহসের সঙ্গে একটা বড় কাজ করেছ। আমাকে এখনই কালনায় যেতে হবে। যদিও আজ ছুটির দিন, তবু আমায় যেতে হবে। হয়তো এসডিও কালনাতেই আছেন। ব্যাপারটা অত্যন্ত গুরুতর। গোপাল কাকা বললেন, আজ কেন যাবেন? আজ বিজয়া দশমী, বাড়িতে আজ বিসর্জন, আপনি গেলে কি চলে? বড় জ্যাঠামশাই বললেন, আমি না গেলে রামরতন কাকার হয়তো জীবন বিসর্জন হয়ে যাবে, এটা মনে রেখো। এখনই ট্রেন আছে, আমি চলি। বড় জ্যাঠাইমা বললেন, কিছু খেয়ে যাও আর সঙ্গে কাউকে নিয়ে যাও। বড় জ্যাঠাইমা বললেন, তা যাব, কিন্তু তোমরা বাড়িতে বিজয়া দশমী যা কিছু অনুষ্ঠান সবই করো। আমি গেছি, কোথায় গেছি এসব কথা যেন প্রচার না হয়। খুব সাবধান। আর গোগলকে একবারে ঘরের বাইরে যেতে দেবে না। কোথা থেকে কী বিপদ ঘটবে কিচ্ছু বলা যায় না। সকলেই গোগলকে দিকে তাকালেন। মেজ জ্যাঠাইমা গোগলকে নিজের কাছে টেনে নিয়ে বললেন, আমাদের প্রাণ থাকতে গোগলকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। বিজয়া দশমীর দিন বাড়িতে কেমন একটা বিপদের ছায়া ও বিষণ্ণতা নেমে এলো। বড় জ্যাঠাইমশাই হরিভাই আর আরও দু একজন লোকজন সহ চলে গেছেন। এদিকে বিকেলেই বিসর্জনের বাজনা বেজে উঠল। গোগলকে নিচে নামতে দেওয়া হয়নি। ও দোতলার জানলা থেকেই সব দেখছে। বাড়ির ওর পাড়ার মহিলারা সবাই দুর্গাকে বরণ করলেন। তাতেই সন্ধ্যা হয়ে গেল। তারপর প্রতিমাকে ঠাকুর দালানের বাইরে নিয়ে আসা হলো। অন্ধকারে আলো জ্বলে উঠল। গোপাল কাকা আর তার দাদা, ছোট ভাই ও আর অনেকে প্রতিমাকে বিশাল বাঁশের চালিতে করে কাঁধে তুলল। একসঙ্গে তখন অনেক ঢাক বাজছে। রঞ্জুরা সবাই বিসর্জনে গেল। গোগলের মন খারাপ হয়ে গেল। শুনল প্রতিমা নিয়ে গ্রাম প্রদক্ষিণ করে নদীতে বিসর্জন দেওয়া হবে। ও কখনো বিসর্জন দেখেনি, কিন্তু ওর যাওয়ার কোনো উপায় নেই। প্রতিমা নিয়ে চলে যাওয়ার পর বাড়িটা যেন শূন্য হয়ে গেল। ঠাকুর দালানে একটি প্রদীপ জ্বলছে। চারিদিকে একটা নিস্তব্ধতা নেমে এলো। এই সময় তিনটে গুন্ডা মতো লোক মুখে কালো কাপড় বেঁধে লাঠি হাতে বাড়ির দরজায় এলো। তারা বাড়ির ভেতর ঢুকে চিৎকার করে বলল, কলকাতা থেকে কে যেন একটা ছেলে এসছে, তাকে আমরা চাই। বাড়িতে তখন একজন পুরুষও নেই। বড় জ্যাঠাইমা দোতলার সিঁড়ির দরজা বন্ধ করে দিলেন। ছেলেরা কান্না ছেড়ে দিলেন। মেজর জ্যাঠাইমা ওপর থেকে জিজ্ঞেস করলেন, তোমরা কে? তিনজনের একজন বলল, আমরা যেই হই, কলকাতা থেকে আপনাদের বাড়িতে যে ছেলেটি এসছে, যার নাম গোগল, তাকে আমরা চাই। মেজর জ্যাঠাইমা বললেন, কেন চাও? লোকটা কর্কশ স্বরে বলল, সে কথা পরে হবে, আগে তাকে বের করে দিন। মেজর জ্যাঠাই বললেন, দিচ্ছি, তোমরা ওপরে ওঠো না, নিচে অপেক্ষা করো। বলে তিনি ছুটে একটা ঘরের মধ্যে গেলেন। সেখান থেকে বন্দুক বের করে তার মধ্যে গুলি ভরে বারান্দায় বেরিয়ে এলেন। রাজবাড়ি গলায় বললেন, তোমরা যদি এখনই চলে না যাও তাহলে আমি গুলি চালাবো, তোমাদের মাথা উড়িয়ে দেবো। লোক তিনটি নিচের উঠোনে হতবাক হয়ে দাঁড়িয়েছে।
গোগলকে তখন একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে, কিন্তু ও সবই শুনতে পাচ্ছে। একজন লোক বলল, আপনার বন্দুকে কটা গুলি আছে? আপনি কি বন্দুক চালাতে পারবেন? আমরা জানি আমাদের মিছিমিছি ভয় দেখাচ্ছেন, আমরা দোতলায় উঠছি। লোকটার কথা শেষ না হতে হতে মেজো জ্যাঠাইমা উঠোনের এক পাশে গুলি ছুড়লেন। লোক তিনটে লাফিয়ে দরজার কাছে সরে গেল। মেজো জ্যাঠাইমা বললেন, এখনও ভালো চাও তো সরে বাড়ো, নাহলে এবার তোমাদের মাথা তাক করে গুলি করব, বলে আবার দরজার চৌকাঠে একটা গুলি করলেন। ওরে বাবা, হ্যাঁ, এই যে রায়বাগিনী, একটা লোক বলে উঠল। তারপর তিনজনেই ছুট দিল। এদিকে বন্দুকের শব্দ শুনে কিছু লোক বাড়ির দিকে ছুটে হলো। লোক তিনটে অন্ধকারে গা ঢাকা দিয়ে পালালো। মেজো জ্যাঠাইমা ওপর থেকে চিৎকার করে সব ঘটনা বললেন। অমনি সবাই হৈ হৈ রই রই করে ছুটল। গোপাল কাকাও বিসর্জন শেষ করে বাড়ি ফিরলেন। একটু পরে হরিভাই এসে খবর দিল, এসডিও পুলিশ বাহিনী নিয়ে রায়বাড়ি ঘিরে ফেলেছেন। তখন গোগলকে ঘরের থেকে বের করা হলো, আর বাড়িতে বিজয়া দশমীর আনন্দ শুরু হলো। ঘণ্টাখানেক পরে এসডিও, বড় জ্যাঠামশাই এবং স্বয়ং রায়রাজা এলেন। তিনি গোগলকে দেখতে চাইলেন। গোগল কাছে আসা মাত্র তিনি তাকে দুহাতে বুকে জড়িয়ে ধরলেন। চোখে তার জল। ধরা গলায় বললেন, দাদু, তুমি আমাকে মুক্ত করেছ, প্রাণে বাঁচিয়েছ। মা দুর্গা তোমাকে আমার কাছে পাঠিয়েছিলেন। তোমার মতো সাহসী ছেলে না হলে আমি আর বাইরের জগতে আসতেই পারতাম না। সে দৃশ্য দেখে সকলের মুখে হাসি ফুটল, অথচ চোখে সকলের জল। এসডিও কাছে এসে গোগলের মাথায় হাত দিয়ে বললেন, তোমার মতো সাহসী ছেলে দেশে আজ দরকার। তুমি একটা অমূল্য প্রাণ বাঁচিয়েছ। গোপাল কাকা বললেন, আজ আমরা দুর্গা মাইকি জয় বলবো, তার সঙ্গে বলবো গোগলেরও জয়। বলো, জয় গোগলের জয়। সব ছেলে মেয়ে একসঙ্গে ধ্বনি দিল, জয় গোগলের জয়। বলে সবাই গোগলের সঙ্গে কোলাকুলি করার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি আরম্ভ করে দিল। গোগল তখন গুরুজনদের প্রণাম করতে ব্যস্ত, যদিও সবাই ওকে বুকে জড়িয়ে ধরতে চাইছে। আমাদের গল্প ভালো লাগলে এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।